সালাম আলাইকুম। কথা বলার বিরতি চলতেছে, কি বলেন? চলবে না? কথা বলা হলেন, সমস্যা নাই, শেষ হয়ে যাক, এরপর আমরা শুরু করব। হ্যাঁ, তাইলে আমাকে সময় দেওয়া হয়েছে 40 থেকে 10 মিনিট। অতটুকু আমাকে সাপোর্ট দেন, মোবাইলটা সাইলেন্ট করেন। আমারটা সাইলেন্ট আছে কিনা দেখতেছি। সাইলেন্ট আছে। সম্মানিত উপস্থিতি, কথা বললে কিন্তু কথা আসে না। আলোয় ফেলে আমরা একটু আলোয় ফেলেছিলাম না ছবি তুলতে গিয়ে? গুড মর্নিং ডিএক্সএল, কথা চলবে? থ্যাংক ইউ। সবাইকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য করতে যাচ্ছি। এই সিটগুলো আপনি ফিল আপ করেন না, একটু লিডারের সামনে থাকলে তাদের চেহারা থেকে আমি কথা বলতে পারতাম। প্লিজ একটু আসেন না, উনি আমারও সিনিয়র। আসেন আসেন, সামনে আসেন। আমি পরিচয় দিয়ে শুরু করতেছি। এটার পক্ষে ফাঁদে মনে লাগে, ঠিক আছে? এটা দাঁড়িয়েন না, রিল্যাক্স। আমি একজন প্রবাসী। অনেকে আমার এখানে ফরে আসছে বিদেশে। আমি বর্তমান প্রবাসে হিসাব করলে আমি পরিচিতি জন্মগতভাবে চট্টগ্রাম, কর্মগতভাবে সৌদি আরব, ক্রয়কৃতভাবে ঢাকা। আমি বাংলাদেশে যত বছর ছিলাম তার চেয়ে বেশি ছিলাম প্রবাসে। এই জন্য আপনাদেরকে কিছু দিতে আসছে, আমি নিতে আসিনি। যা বলবো হৃদয় থেকে বলবো। আপনারা একটু হাসি দেবেন, মোবাইলটা সাইলেন্ট করে নীরবতার মাধ্যমে শুনবেন, এটা আমার প্রত্যাশা। চলে যাব, আর বিরক্ত করবো না। 6টার পর আমরা চলে যাব, চাইলেও আমাদেরকে রাখতে পারবেন না। আমি এই ইন্ডাস্ট্রিতে 19 বছর। 2005 সালে নভেম্বর 27 তারিখ একটা মেম্বারশিপ নিয়েছিলাম মক্কা থেকে 78 কিলোমিটার গিয়ে জাদ্দাতে গিয়ে। তখন মক্কায় কোনো অফিস ছিল না। ওই থেকে শুরু করে জাস্ট 3টে মেম্বার বানাতে বলছিল। আমার জন্য এটা আমি মনে মনে প্রাউডলি বলছিলাম এটা আমার দ্বারা সম্ভব, আমি 300 বানাতে পারবো। কিন্তু প্রথম মাসে যখন মক্কা আসছি, অলি গলি ঘুরছি, কেউ আমার কথা শুনে নাই, আমার দাওয়াত গ্রহণ করে নাই, একটা মেম্বার বানাতে পারি নাই। কিন্তু হাল ছাড়ে নেই। দ্বিতীয় মাসে 3টে মেম্বার বানাইছিলাম। সেখান থেকে বর্তমানে আমার শুধু বিশ্বের ভিতরে 132টা কান্ট্রিতে আমার মেম্বার আছে আলহামদুলিল্লাহ। শুরু করেছিলাম শুধু বাংলাদেশে দিয়ে, কিন্তু 132টা ন্যাশনালে এখন কাজ করতেছে আলহামদুলিল্লাহ। এটা হলো ডিএক্সএন। তো সেখান থেকে কিছু সংক্ষিপ্ত একটু ইমপ্রুভমেন্ট করার জন্য আপনাদেরকে আমি কিছু শেয়ার করব। যে প্ল্যাটফর্মে আমরা আছি এটা হলো ওয়ার্ল্ডের ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি। আর আমাদের ডিএক্সএনটা শুরু করেছিল এই বিল্ডিং থেকে। আমরা যে সময় ডিএক্সএন আসছিলাম এই সময় এই সুন্দর বিল্ডিং দেখাতে পারি নাই, এটা ভিডিওতে দেখাইতাম আমরা। কিন্তু এখন বর্তমানে আমাদের ভুবন স্যার বলছে 13 কিলোমিটার লম্বা। 2023 সালে অক্টোবরে এটা উদ্বোধন করছে। 2023 সালে আমি ওখানে ছিলাম। প্রথম প্রোগ্রামে প্রায় 8 থেকে 10,000 লোকের প্রোগ্রাম হয়েছে। এখানে 8 থেকে 10,000 লোকের অডিটোরিয়াম আছে, প্রোগ্রাম করার ব্যবস্থা আছে। তো আমরা যে সময় আসছিলাম এই সময় ডিএক্সএনে প্রাইভেট জেট ছিল না।
শুধু আমি দুটো আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তাহলে আমি কোন লেভেলের মানুষ আপনারা আমাকে চিনতে পারবেন। আপনারা আমাকে অনেকে চিনেন না। আমার জীবনে প্রথম ভাই, আমার জীবনে প্রথম সফরটা ছিল কক্সবাজার। দুটা আইডিয়া দিলে আমার লেভেলটা আপনারা যাচাই করে নিতে পারবেন। প্রথম কক্সবাজার যখন গেছিলাম তখন টাকার অভাবে গাড়ির ভিতর দিয়ে যেতে পারেন, আমি সালের উপর দিয়ে কক্সবাজার ভ্রমণ করছি। আর সে মানুষটা যখন আমি দুবাই যাই রোলস রয়েস গাড়ি দিয়ে ভ্রমণ করে। এটা হলো ডিএক্সএম। আমার প্রথম হোটেল অভিজ্ঞতা হলো এসএসসি পরীক্ষা দেওয়ার পরে রয়্যাল বোর্ডিং, কক্সবাজার বাজারঘাটা রয়্যাল বোর্ডিং যাচাই করে নিয়েন আছে কিনা আমি এখন জানি না। একটা রুমে 5 জন ছিলাম, সিট ছিল একটা কি দুটা, ড্র দিয়ে আমার সিটটা পড়ছে পালাগন নিচে। কক্সবাজার যত মশা আছে সব মনে আমাকে ওদিন কামড়াইছিল। আর সে মানুষ যখন দুবাইতে যায় বুরুজ খলিফাতে থাকে, এটা আপনারা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার সাবজেক্ট হলো রুট টু ইমপ্রুভমেন্ট। এটা এমন একটা যাত্রা, একটু ইমপ্রুভমেন্ট হওয়ার জন্য আমি কিছু কথা বলবো আপনাদেরকে, একটু ইমপ্রুভমেন্ট করানোর চেষ্টা করব, একটা ধাক্কা দেবো বাস, বাকি কাজটা আপনাদের করতে হবে। ঠিক আছে? রেডি? বাংলাদেশের রোলস রয়েস গাড়ি আছে 4টা, 30 কোটি থেকে 100 কোটি টাকা পর্যন্ত একটা গাড়ির দাম। কয়টা আছে আমি জানি না, কিন্তু আলহামদুলিল্লাহ রোলস রয়েস সারা সুযোগ পেয়েছে। এখন লেটেস্ট বর্তমানে কোম্পানি ইন্ট্রোডিউস করছে প্রাইভেট জেট, একটার মূল্য হলো $40 মিলিয়ন। কত? এটা শুধু আমাদের জন্য নিছে, কোম্পানি বলছে এটা শুধু মেম্বারদের জন্য, যারা ক্রাউন অ্যাম্বাসেডর হবে তাদেরকে সপরিবার এটা দিয়ে ভ্রমণ করবে। তো আমাদের তো বলতো না ডিএক্সএন কিসকা কোম্পানি है, डीएसएन किसका है, प्राइवेट जेट किसका, ये हमारा है। নাম্বার 1 যে জিনিসটা নিয়ে আসছি এজেন্ডা, সেটা হলো মানি চেঞ্জ এভরিথিং। এটা বিলিভ করেন কিনা? টাকায় সবকিছু করা যায়, করা যায় কিনা? অনেকে বলে টাকা দরকার নাই ভাই, যা আছে তা দিয়ে থাকি। আপনি ইসলাম মানতে গেলেও কিন্তু টাকার দরকার আছে। ইসলামের বড় বড় নিদর্শনগুলি, আচ্ছা ইসলামের রুকন কয়টা? তার ভিতরে ম্যাক্সিমাম আছে কিন্তু পয়সাওয়ালাদের জন্য। হজ করতে গেলে টাকা লাগবে কিনা? যাকাত দিতে টাকা লাগবে কিনা? তাহলে টাকার দরকার আছে কিনা? মানুষকে কাবাইতে গেলে টাকার দরকার আছে কিনা? অভাব যখন দরজা দাঁড়ায় ভালোবাসা কি দিয়ে বালায়, এটা সবাই জানে। তাহলে ভালোবাসা পর্যন্ত জানালা দিয়ে চলে যায়। টাকা এমন একটা জিনিস, তাহলে হালাল ভাবে যদি সৎ ভাবে থেকে থাকে তাহলে আমি নেব না কেন বলেন? জীবন কয়টা? পৃথিবী থেকে আবার আসা যাবে? একটাই জীবন। দুনিয়ায় যদি শান্তি পেতে চান, আখিরাতে যদি আল্লাহর পক্ষ থেকে মুক্তি পেতে চান, তাহলে দুনিয়ার শান্তি, আখিরাতে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনার এই জীবনে মিলিনিয়ার বিলিনিয়ার সৎভাবে হালাল বা যা কিছু হওয়া দরকার এই জীবনে হওয়া দরকার, বাকি আমরা জীবন পাবো না। খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবন। তাইলে আপনার টাকা দরকার আছে কিনা? টাকা কি করতে পারে? টাকা মানুষের জীবনের আচরণ, সম্পর্ক এবং দৃষ্টিভঙ্গি অনেকটা বদলে দিতে পারে। ভালো দিকেও পরিবর্তন আসে, আবার মানুষের স্বাবলম্বী স্বাধীনতা এবং সুযোগ সুবিধা দেয়, আবার খারাপ দিক থেকে প্রভাব পেলে লোভ অহংকার অনৈতিক তৈরি করতে পারে। টাকা আসার পরে অহংকার করবেন না। অহংকার একমাত্র কার হয়? আল্লাহর। অহংকার শুধু আল্লাহ করতে পারে। অহংকার পৃথিবীতে যারা করবে, টাকা আসার পরে হোক এমনি হোক, তাদের ধ্বংস করে দেবে আল্লাহ। মূল কথা হলো টাকা নিজে ভালো বা খারাপ নয়, ব্যবহারকারী পরিস্থিতি সেটাকে প্রভাবিত করে। আমেরিকার প্রেসিডেন্ট নাম কি?
ওনাকে মানে দিয়ে ওনার নামটা ক্লিক করিয়েন ইউটিউবে। উনি বলতেছে, when you don't have money, people say, who are you? But when you have money, it is, hey, how are you? Long time no see. টাকা থাকলে বলবে how are you? টাকা না থাকলে বলবে who are you? তোর টাকা দরকার আছে কিনা? পৃথিবীতে যা কিছু চাইবেন এটা ইজিতে পাবেন না। প্রত্যেক একটা কঠিন একটা পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারে। জীবনে যেটা তুমি সত্যি চাও সেটা কখনো সহজ আসবে না, তবে সেই কঠিন পথে তোমাকে গড়ে তুলবে সে মানুষকে যে স্বপ্নকে ধরে রাখতে পারবে। What is the 100% success formula? জীবনে সাকসেস ফর্মুলা 100% সাকসেস ফর্মুলা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা অনেকে বলবে আমাদের ডিগ্রি নাই, আমার তো টাকা নাই, আমি তো কথা বলতে পারি না, অনেকে বলি না। দেখেন 100% নসিবের দোষ দ্বারা দেন, লাখে মানুষ পয়সাওয়ালা হয় 1%, ট্যালেন্টের মাধ্যমে আসে 1%, কিন্তু 98% হলো নেভার গিভ আপ। নেভার গিভ আপ মানে কি? হাল ছেড়ে দিও না, লেগে থাকতে হবে। কতক্ষণ লেগে থাকবো বলেন? দেশের মাঝের একটা ঘটনা আমি প্রায় সময় বলি। ইন্ডিয়াতে একটা গ্রামের পাশে একটা পাহাড়ের পাদদেশে সে কৃষি কাজ করত। তার স্ত্রী তার জন্য বাদ দিয়ে যাচ্ছিল মাথায় করে, পিছলা খাইয়ে ইনজুরি হয়ে গেছে। তাকে চিকিৎসা করতে গিয়ে অনেক গ্রাম গঞ্জ পার হয়ে যেতে যেতে সে তার স্ত্রী মারা গেছে। কিন্তু পাহাড়ের ওই পারে সে যেতে পারে না, কিন্তু দূর থেকে যাওয়া লাগছে। মারা গেল না? সে গ্রামে এসে বলতেছে, আমার বউ তো গেছে গেছে, তোমাদের বউগুলো যেন ঠিক থাকে, বাচ্চাগুলো যেন ঠিক থাকে, আসো আমরা সবাই মিলে এই পাহাড়টা কেটে ফেলি। কারণ সরকার তো এই ছোট্ট গ্রামের জন্য একটা পাহাড় কেটে রাস্তা দেবে না। আসুন আমরা সবাই মিলে পাহাড়টা কেটে ফেলি, একটা রাস্তা করে ফেলি, যেন কোনো ইনজুরি হইলে আমাদের সন্তান বউ বাচ্চাদেরকে আমরা চিকিৎসা করাতে পারি। পুরা এলাকাবাসী বলল, তুমি তো পাগল হয়ে গেছো, ও ডাক্তার হয়ে গেছে, টুটতে বেসে বলে না, পুরান ডাক্তারি করে, পুরান পাগল বাদ পাই না, নতুন পাগল আসছে, বলে কিনা? এরও বলছে। কিন্তু সে হাল ছেড়ে দেয় নাই। তার কাছে দুটা ছাগল ছিল, ছাগল দুটা বিক্রি করে 3টা যন্ত্র কিনছিল, একটা কোদাল আর একটা কি শাওয়াল আর একটা কিকেরি, তাই 3টা জিনিস কিনছিল। এটা নেওয়ার পরে সে পাহাড়ের সামনে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, জব তক নেই টুটেগা তব তক নেই টুটেগা। কিন্তু আমাদের স্লোগান হবে কি, যতক্ষণ সফল হবে না ততক্ষণ ছাড়বো না আমরা ডিরেকশন। এটার নামই বলছে নেভার গিভ আপ। কখনো হাল ছাড়ো না, কারণ জীবনে মহান সাফল্যগুলি এক রাতে আসে না। রবীন্দ্রনাথ ঠাকুর তার কবিতা বলেছিলেন, কখনো হাল ছাড়ো না, কারণ জীবনে সবচেয়ে বড় জয় আসে সবচেয়ে কঠিন সংগ্রামের মাধ্যমে। নিজেকে বিশ্বাস করো, তোমার ভিতরে অসীম শক্তি রয়েছে। নিজেকে বিশ্বাস করতে পারবেন? সাকসেস ইট ইজ নট অলওয়েজ হোয়াট ইউ সি। সফলতার আসল রূপ হলো বাইরের জলকানি বিলাসিতা বা সুনাম সসম্পর্কে সাফল্য নয়। অনেক সময় পর্দার আড়ালে থাকে কঠোর পরিশ্রম, যথার্থ গল্প, ত্যাগ, সংগ্রাম। প্রকৃত সফলতা হলো অন্তরের শান্তি, সন্তুষ্টি। সফলতা শুধু টাকাকে সফলতা বলে না, অন্তরের শান্তি, তৃপ্তি, যেটা টেকসন আছে, অন্য কোনো জায়গায় শান্তি তৃপ্তির মাধ্যমে ইনকাম করা সম্ভব না, ঠিক কিনা? আপনার ভিশন কি? ডিরেকশনে কি করতে চান? আপনার ভিশনটা ক্লিয়ার থাকতে হবে, আইনের মতো স্পষ্ট থাকতে হবে, ঝাপসা ঝাপসা না, ঠিক আছে? আপনার মাইন্ডে থাকতে হবে আমি কি করতে চাচ্ছি, কোথায় যেতে চাচ্ছি, আপনার গন্তব্য কোথায়, এটা আমাদের 100% জানতে হবে। আমি কেন অ্যাম্বাসেডর হবো, এটা হলো আমার গন্তব্য, ঠিক কিনা? এবং সে পথে অটল থাকা, যার দৃষ্টিভঙ্গি পরিষ্কার সেই বিভ্রান্ত হয় না।
সিদ্ধান্ত নিতে দেরি করে না, চ্যালেঞ্জের মাঝেও স্থির থাকে, যার দৃষ্টিভঙ্গি পরিষ্কার সিদ্ধান্ত হয় না। বিভ্রান্ত বলতে এখানে কি বুঝাচ্ছেন? আমি যাবো ক্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য, এর ভিতরে আপনি ডলার ব্যবসা করতেছেন, অন্য কোম্পানিতে ওই কোম্পানি চকচক করতেছে সেখানে যাচ্ছেন, অমুক কোম্পানি ইনভেস্টমেন্ট করতে বলতেছে সেখানে চলে যাচ্ছেন কিনা? তাহলে যারা যায় তারা দৃষ্টিভঙ্গি ক্লিয়ার না, ঠিক আছে? বিভিন্ন ফুল থেকে মধু আহরণ করতে চাই কিনা? কিন্তু ডিএক্সএনের যে ডিএক্সএনের যে কি মধু আহরণ করে তাদেরকে কি বলে? মৌমাছি। এরা এদের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার, এরা অন্যদিকে চাইবে না। আপনাকে অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে, আপনাকে চাইবে। শুনুন ভাই, আপনি যখন ডিএক্সএন আসছিলেন না, আপনি যখন বেকার ছিলেন সৌদি আরবে, তখন তো কেউ এসে আপনাকে অন্য কোম্পানির দাওয়াত দেয় নাই, দিছে? যখন আপনার সফলতা দেখতেছে, যখন ডিএক্সএন আপনি কিছু করতে চাচ্ছেন, যখন আপনার দ্বারা কিছু হচ্ছে মনে হচ্ছে, আপনাকে ধরে নিয়ে যেতে চাচ্ছে, বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। অন্যজনকে ডাকে না কেন, আমাকে ডাকে কেন? ওই বলছিল না, হয় তোমাদের জাতীয় খেলাকে হাডুডু কেন হয়, আমাদের এখানে একজন সাকসেস হওয়ার জন্য সামনে চলতে গেলে পুরো মানুষ সবাই টেনে ধরে ভিতরে নিয়ে আসে, এই জন্য হাডুডু আমাদের জাতীয় খেলা। কিন্তু হাডুডু জাতীয় খেলা হইতে পারে, কিন্তু আচরণ যেন ওই রকম না হয়। প্রিয় ভাইরা, এখানে বলা হচ্ছে এরপর থাকতে হবে আমাদের ক্লিয়ার থাকার পর আমাদের ফোকাস থাকতে হবে, ঠিক আছে? এক সময় একটি মাত্র কাজ করবেন, দুটো কাজ করতে পারবেন না। আমরা ছোটবেলা দেখছি না কাগজে আগুন ধরে, গ্লাস একটা যদি সূর্য নিচে যে এমনি করেন, দুই তিন জায়গায় যদি ফোকাস করেন আগুন ধরবে, এক জায়গায় যদি ধরে রাখেন আগুন ধরবে, ঠিক এক জায়গায় দিতে হবে, তাহলে আগুন ধরবে। দ্বিতীয় জায়গায় দিতে যাই না, সময় কিন্তু সংক্ষিপ্ত। আমাদের লাইফ কে কখন চলে যাবে আমরা জানি না, এটা গোল্ডেন অপরচুনিটি আমার প্রবাসে। কারণ এই প্রবাসের সময়, প্রবাসে যারা, আমাদের জন্য বিরাট একটা সুযোগ। কারণ আমরা যদি আজকে বাংলাদেশে থাকতাম, চাকরি পরে আপনাকে হসপিটালে যাওয়া লাগতো, শ্বশুর বাড়ি যাওয়া লাগতো, বাবার বাড়ি যাওয়া লাগতো, নানা বাড়ি যাওয়া লাগতো, জিয়াফতের দাওয়াতে যাওয়া লাগতো, বাজার করা লাগতো, শপিং এ যাওয়া লাগতো, কত সমস্যা না? এখানে ইনকামের পরে, কাগজের পরে বেকার আছে কিনা? তাহলে এই সময়টুকু আপনি কাজে লাগান। আপনি যদি বাংলাদেশি যদি একটা সুদানি মেম্বার বানাতে চান, সুদানি এম্বাসি যেতে হবে। একটা সৌদি মেম্বার বানাতে চান, সৌদি এম্বাসি যেতে হবে, যেতে হবে কিনা? আপনি সৌদি এম্বাসি আপনাকে ঢুকতে দেবে, কিন্তু এখানে পাচ্ছেন কিনা? সৌদি, ফিলিপাইনি, সুদানি, নেপালে, পাকিস্তানি, ইন্ডিয়া সব পাচ্ছি। এটা একটা বিরাট অপরচুনিটি, কিন্তু আপনারা অপরচুনিটি হিসেবে দেখতেছেন না। এটাকে কাজে লাগান, দাওয়াত দিতে থাকেন, দাওয়াত দিতে থাকেন। 20টা লোককে দাওয়াত দিলে একটা কথা শুনবে, এই মন মানসিকতা না আগান, তাহলে আপনি আগাতে পারবেন ইনশাআল্লাহ। কিউরিওসিটি, if you have a curiosity, you won't be able to success in your life. Why curiosity is important? কিউরিওসিটি থাকলে মনে করেন ভিতরে একটা নতুন নতুন বিবাহ হলে ভিতরে একটা কেমন কেমন জানি লাগে না? হ্যাঁ, এটাকে বলা হয় কিউরিওসিটি। নতুন সৌদি আরবে আসবেন, কেমন কেমন লাগে না? যে সৌদি আরবে টাকা ইনকাম করবো, টাকা ইনকাম করবো, একটা ফোকাস থাকে মনের ভিতরে। কি সৃষ্টি হয়? আগ্রহ সৃষ্টি হয়, কুতকুতবাদ সৃষ্টি হয়, এটাকে বলা হয় কিউরিওসিটি, নাকি? তাহলে আপনার ভিতরে ডিএক্সএনকে পাওয়ার জন্য আপনার ভিতরে কিউরিওসিটি তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি নিজের থেকে যদি তৈরি না হন, আমরা আপনাকে তৈরি করতে পারবো না। ডিম ভিতর থেকে ভাঙে নাকি বাইরে থেকে ভাঙে? বাইরে থেকে ভাঙলে সর্বোচ্চ যে মূল্য হয় মামলায় 5 রিয়াল, কিন্তু যে ডিম ভিতর থেকে ভাঙে এটা একটা জীবন পায়। কারণ ছোট বাচ্চা ভিতর থেকে ভেঙে ভেঙে বাইরে হয় না? হ্যাঁ, আমরা যত আপনাকে হেল্প করি, কিন্তু আপনার মূল্য সর্বোচ্চ 2 টাকা থেকে 5 টাকা হবে, মামলায় হতে পারবেন। কিন্তু আপনাকে ভিতর থেকে ভাঙতে হবে। ডিম ভাঙে কোথা থেকে? ভিতর থেকে ভাঙলে এটা মূল্য বেশি কিনা? তাহলে এটাকে বলা যায় কিউরিওসিটি। কিউরিওসিটি থাকলে কি হয়? শেখার প্রেরণা দেয়, সৃজনশীলতা বাড়ায়, নতুন সুযোগ সৃষ্টি করে, সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করে। এবং এটা বলা হচ্ছে আপনার ফার্স্ট নিয়ে আমরা সবসময় পড়ে থাকি। আমাদের দরকার, আমরা বর্তমান প্রেজেন্ট আছি না, আমাদের দরকার ফিউচার। ফার্স্ট আলোচনা করতে গিয়ে ফিউচার ধ্বংস করিয়েন না, কারণ ফিউচার
বিগত সময়কে বলা হচ্ছে পাস্ট। আমরা সবসময় কি বলি, আমার বাবা এটা ছিল, আমার দাদা এটা ছিল, আমি এরকম ছিলাম, আমার ব্যবসা এরকম ছিল, আমি এরকম, আমার গাড়ি ছিল। ভাই ছিল, এগুলো আমাকে আলোচনা করে আমাকে শুনে কোনো লাভ আছে? আপনি এগুলো বলে কোনো লাভ আছে? আপনি ফিউচার নিয়ে চিন্তা করেন, ভবিষ্যৎ আপনি কি হইতে পারবেন, এটা নিয়ে আপনি টাইম এক্সপেন্স করেন। বিগত সময় না, বিগত সময় শুধু দরকার হয় ক্ষেত্র মেয়েদের ব্যাপারে। তখন মেয়ে দেখতে গেলে তখন বলা হয় মেয়েটা কিরকম ছিল, ঠিক আছে কিনা? ছেলেকে জিজ্ঞেস করে না কিরকম ছিল, ছেলে এখন বর্তমানে কোথায় আছে এটা জিজ্ঞেস করে, রাইট কিনা? বলে যারা পিছনে কথা বলে, বিগত সময়ের কথা বলে, এরা কাদের জন্য দরকার? এটা মেয়েদের জন্য দরকার, রাইট? আপনাকে মেয়ে না পুরুষ আজকে থেকে বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। এবং অতীত শিক্ষক গড়ে স্বপ্ন, রাইট ইউর ফিউচার, ডোন্ট রিরাইট ইউর পাস্ট। নতুন গল্প শুরু করো, পুরানো ছাড়ো। এই ফর্মুলা যেতে পারবো? দেলোর ভাই এখানে, ওই কর্নারে না আছে, এখানে দেখা যায় আমাকে? সাগর ভাই বলতেছে আমাকে দেখা যায় ডাইরেক্ট, বাইরে দেখা যায় না মনে হয়। শুনেন, ইউ ডোন্ট বিল্ড এ বিজনেস, ইউ বিল্ড পিপল। এটার কে লারে? ওই যে শতানা লারা বলেছে না সাগর ভাই, এখানে লারা। ওকে, শুনেন, আপনি যদি বিজনেস চিন্তা করেন, আপনি বিজনেস ডিরেকশনে, বিজনেস ডেভেলপ করার জন্য আপনি প্ল্যান করবেন না। একজন সত্যিকার লিডারের প্ল্যান থাকতে হবে মেম্বার বানানো। আপনি যদি মেম্বার বানাতে পারেন তাহলে বিজনেস কি হবে? অটোমেটিক হবে। একজন সফল উদ্যোক্তা জানে তার মূল কাজ হলো তার টিমের প্রতিভা মনোবলকে উন্নত করা। যখন তুমি মেম্বারদের প্রতি মনোযোগ দিবে তখন তারা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। তাই প্রথম মানুষ তৈরি করো, সে নিজে নিজে তৈরি হয়ে যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার না? পরিবেশ ঠিক আছে? If we only sponsor consumer and distributor, we cannot build a large MLM organization. আমরা যদি শুধু কনজিউমার তৈরি করি এবং ডিস্ট্রিবিউটর তৈরি করি, আমরা বড় অর্গানাইজেশন মালিক হতে পারবো না। প্রথম বলছেন মেম্বার বানানোর জন্য, এখন পরে বলতেছি ডিস্ট্রিবিউটর এবং মেম্বার এখানে থাকলে হবে না, আমাদেরকে আরেকটা ভাগে যেতে হবে। সেটা নিয়ে আমি আসতেছি। কনজিউমার কারা? যারা ব্যবহারকারী, ভোক্তা, তাদেরকে কনজিউমার বলে। ডিস্ট্রিবিউটর কারা? একজন হলো নন মেম্বার, সে প্রোডাক্ট ইউজ করে, তারা আমাদের ভোক্তা। আর যারা মেম্বারশিপ নিয়ে আমরা মেম্বারশিপ দিয়ে দিই, তাদেরকে কি বলে? বিক্রেতা বা বিতরণকারী, ডিস্ট্রিবিউটর। আবার এদেরকে যা পরিচালনা করে তাদেরকে কি বলে? আপনাকে আমাকে বানাইতে হবে লিডার, ঠিক আছে? আমাদের ফোকাস থাকতে হবে লিডার। এবার আসেন আমরা কনজিউমার এবং ডিস্ট্রিবিউটর নিয়ে একটু আলোচনা করি। একটু ভোক্তা হলো তারা শুধু পণ্য ব্যবহার করে কিন্তু ব্যবসা সম্প্রসারণে সরাসরি অংশগ্রহণ করে না। ডিস্ট্রিবিউটর তারা পণ্য বিক্রি করে, কিন্তু যদি তারা নেতৃত্ব না দেয়, নতুন ডিস্ট্রিবিউটর তৈরি না করে, তাহলে তার দল বড় হয় না। বৃহৎ এমএলএম তৈরি করতে হলে নেতা, লিডার তৈরি করতে হবে। নেতা তৈরি করলে তারা নতুন ডিস্ট্রিবিউটর এবং ভবিষ্যৎ নেতা তৈরি করবে। এভাবেই দল ক্রমবর্ধমান ভাবে টেকসই ভাবে বড় হবে। লিডার পৃথিবীতে কয় ধরনের? দুই ধরনের। লিডার আর মেড, নট বর্ন। লিডার জন্মগ্রহণ করে না, লিডার তৈরি হয়। মেড ইন জাপান, মেড ইন বাংলাদেশ, মেড ইন জার্মানি, হয় না? আমাদের মেড করতে হবে। লিডার সংজ্ঞা আসে, পৃথিবীতে দুই ধরনের লিডার আছে। একটা হলো জন্মগতভাবে লিডার, এগুলি হলো নবী রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবী রাসূল পাঠাইছেন, লিডার পাঠাইছেন স্পেশাল ভাবে আমাদের জন্য, ঠিক কি না? তারা কারা? নবী রাসূল। এখন বাকিরা তো আমরা তো নবী রাসূল সিলসিলা বন্ধ হয়ে গেছে কিনা? এটা সীমিত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছে, কিন্তু এর পরবর্তীতে সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য যে লোকগুলো তৈরি হয়েছে, যারা লিডারগুলো তৈরি হয়েছে, তারা বিভিন্ন স্টাডির কারণে, চেষ্টার কারণে, পরিশ্রমের কারণে, ফোকাসের কারণে, ঠিক কিনা?
তাহলে এটা আমাকে বুঝতে হবে লিডার তৈরি হইতে হয়, জন্মগত পাওয়া যায় না। ক্লিয়ার কিনা? বলতে আমার টিমে কেউ কাজ করে না, আপনাকে কাজ করার জন্য লোক তৈরি করতে হবে। এমনি এমনি কেউ কাজ করবে না। করবে? কমফোর্ট জোন কাকে বলে? কমফোর্ট জোন মানে হলো সে পরিস্থিতি যেখানে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ঝুঁকি পেয়ে চাপ নেন না। ঘরের মধ্যে থাকতে চান, বাইরে এসে কাজ করতে চান না। কিন্তু ঘরের ভিতরে ব্যবসায়টা সাকসেস হওয়া যাবে না। সাকসেস কোথায়? কমফোর্ট জোনের বাইরে। আপনাকে বাইরে আসতে হবে। এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট। আপনার টিমকে এডুকেটেড করতে হবে। এটা অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি জাপানের একটা বিষয় নিয়ে একটা গল্প বলতেছি আপনাদেরকে। জাপান ওপেন এ রেলওয়ে স্টেশন ফর এ স্কুল গার্ল। এটার নাম হলো কামি শিরাতাকে স্টেশন। গুগলে চেক করে দেখেন। জাপান গভর্নমেন্ট এই স্টেশনটা বন্ধ করার জন্য আলাপ আলোচনা করতেছিল। মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে বলা হচ্ছে ওখানে আমাদের একটা স্টুডেন্ট আছে, এটা বন্ধ করা যাবে না। তখন জাপান গভর্নমেন্ট সিদ্ধান্ত নিছে এই স্টেশনটা আমরা বন্ধ করব না যতক্ষণ পর্যন্ত সে গ্রাজুয়েট হবে না। এই ট্রেনটা শুধু সকালবেলা তার জন্য যাইতে ওখানে, আর তাকে পৌঁছা দেওয়ার জন্য একবার জাতীয়, আনার জন্য একবার, দেওয়ার জন্য একবার, ডেইলি 2 বার ওই স্টেশনে যাওয়া আসা করতো। এই ট্রেনটা 2016 সালে সে গ্রাজুয়েট সম্পূর্ণ করছে। ইউনিভার্সিটি যখন ভর্তি হবে তাকে শহর ট্রান্সফার করা লাগতেছে, গ্রাম থেকে শহর যাওয়া লাগতেছে। সে যখন গ্রাম থেকে শহরে চলে গেছে ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য, তখন ওই বছরে 2016 এটা ক্লোজ করছিল। পুরো একটা ট্রেন স্টেশন খোলা রাখছিল শুধু একটা মেয়ের জন্য। তাহলে এডুকেশন কত ইম্পর্টেন্ট দেখেন। কারণ ওই মেয়েটা এক সময় জাপান চেঞ্জ করে দিতে পারে। ওই মেয়েটা এক সময় ভালো কিছু তার আইডিয়া জাপান পুরো দেশ পরিবর্তন হয়ে যেতে পারে না? কার ভিতর কি আছে আপনি আমি জানি না, জানেন? এক্সাম্পল, আমরা ছোটবেলায় স্কুলে গেছি না, আপনার লতিফ ভাই পিছনে কে কোথায় কে কি করতেছে দেখতেছে, কিন্তু আমি দেখতেছি। আমরা সবাই লিডাররা কি আমরা পিছনে কে কোথায় কি করতেছে আমরা দেখতেছি না? দেখতেছি। আমাদের টিমে যারা আছে কে কি রকম আমরা জানি না। এক আবুল হোসেন কি করতো ভাই? আবুল হোসেন কি করতো? ডাবল ডায়মন্ড টাঙ্গাইলের অফিস বয় ছিল। অফিস আবুল হাশেম অফিস বয় ছিল, কিন্তু সে গত প্রায় 15 বছর ধরে 1 থেকে 2 লক্ষ টাকা মান্থলি ইনকাম করে। টাঙ্গাইলে চলে গেছে আজ থেকে 10-15 বছর আগে। তারপরে কে গেছে কোন? উমর ফারুক ভাই এখনো আছে, চিনেন কিনা? হারুন ভাইকে চিনছেন কিনা? শাহজাহানকে চিনছেন কিনা? সুমন ভাইকে চিনছেন কিনা? এরকম অনেক লিডার তৈরি হয়েছে, কারণ তারা একসময় সিম্পল মানুষ ছিল। আমরা একসময় সিম্পল মানুষ ছিলাম, কিন্তু কার ভিতরে কে আছে আমরা জানি না। কিন্তু আপনাকে নার্সিং করতে হবে, আপনাকে এডুকেটেড করতে হবে, আপনাকে টাইম দিতে হবে, তাদেরকে ট্রেনিং। ওই যে সাগর ভাই বলছিল না, কুফাকুফি করবেন 2 ঘন্টা, কিন্তু দাঁত দেবেন কয় ঘন্টা? ওই 6 ঘন্টা দাঁত দেওয়া এটাকে বলা হচ্ছে এডুকেশন। আপনাকে শিখাইতে হবে, আপনার টিমে শিখাইতে হবে। এখন আপনার টিমে জিজ্ঞেস করে দেখেন, মার্কেটিং প্ল্যান অনেকে জানে না, প্রোডাক্ট নলেজ অনেকে জানে না, সিএসএস অনেকে জানে না, টিমে কত পিজিপিবি ডিজিপিবি কেউ জানে? তাহলে আপনার আমার কাজ কি? টিমকে শেখানো। এই জন্য এডুকেশন ভেরি ইম্পর্টেন্ট। অপরচুনিটি ইজ লাইক সানসেট, ইফ ইউ ওয়েট টু লং ইউ মিস ইট। সাগর সূর্য অস্তমিত হবে কক্সবাজারে, যদি আমি রাত 8টায় যাই দেখতে পারবো? আপনাদের জন্য এটা একটা অপরচুনিটি। এই প্রবাসে এই সময়কে আপনারা কাজ লাগান। এটা কি করে? সুযোগ আসলে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। এটা একটা বিরাট একটা সুযোগ আপনার প্রবাসে। এখন দ্রুত আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার। ভয় এবং দ্বিধা কাটিয়ে পদক্ষেপ নিতে হবে। সময়কে সম্মান করুন, কারণ তা একবার চলে গেলে আর ফেরে না।
একটা লায়নের কথা বলি। লায়ন, জিরাফ আপনারা চিনেন কিনা? লায়ন কিন্তু সব পশু খায় না, অনেক পশু চলাচল করে। ওই চ্যানেল আছে না, ডিসকভারি চ্যানেল, দেখিয়েন সব কিন্তু খাদ্যের পিছনে দৌড়ে না, ফোকাস করে কোনটা তার জন্য প্রযোজ্য, একটাকে ধরে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন আপনারা আপনার সামনে যে কোম্পানি আসুক, যে ব্যবসা আসুক, প্রত্যেকে ধরতে চাচ্ছেন, এটাও করতেছেন, ওটাও করতেছেন, ওটাও করতেছেন, তাহলে আপনি কিন্তু লায়ন না, লিডার না। আপনাকে একটার প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কথা বুঝতে পারছি? আবার জিরাফ, আমরা হলাম ডিএক্সএন লিডার হলাম জিরাফের মতো। সে নিজের খাদ্য গ্রহণ করে না, সে উপরে খাদ্যগুলি খায়। পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র, ডিএক্সএন একটা পবিত্র জিনিস। ডিএক্সএন ডায়মন্ড মানে জিরাফ লিডার। কারণ যে কোম্পানির বৈধতা নাই, যে কোম্পানির বিশ্বে নাই, সেই কোম্পানিতে নিয়ে আমরা পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি না। আর ডিএক্সএন আজকে 32 বছর এস্টাবলিশড ওয়ার্ল্ড, প্রায় 2 কোটি মানুষ মেম্বার। আমাদের দেশে ফ্যাক্টরি আছে। বাংলাদেশের প্রথম ফরেনার কোম্পানির ভিতরে কিনা? তাহলে যে কোম্পানির বাংলাদেশের স্বীকৃতি নাই, এদেশে স্বীকৃতি নাই, সেই কোম্পানি গেলে কি আমাকে স্বীকৃতি দেবে? তাহলে স্বীকৃতি সম্পন্ন কোম্পানিতে আসেন। তো আপনাদের এরপর দরকার হলো সেলফ অ্যাওয়ারনেস। আপনাকে সেলফ অ্যাওয়ারনেসটাকে যদি আমরা বিশ্লেষণ করি কি হবে, আপনাকে নিজেকে পর্যবেক্ষণ করুন, মাঝে মাঝে নিজেকে পর্যবেক্ষণ করুন এবং আপনার ভাবনা, আবেগ, প্রতিক্রিয়া খেয়াল রাখুন। নিজেকে প্রশ্ন করুন, মাঝে মাঝে প্রশ্ন, আপনি নিজে প্রশ্ন করেন, আমি কি আসল সঠিক আছে কিনা। সবাই 100 পিপি করে, আসলে আমি 300 পিপি লিটার, বর্তমান 300 পিপি করে, আমি হলে নাই কেন? নিজেকে প্রশ্ন করেন। সবাই সেমিনার করতেছে, আমি নাই, আমার সেমিনার করতেছি না কেন? ডিএক্সএন এ অনেকে 5000 পায় 5 বছরে, $5000 পাচ্ছে, আবার অনেকে 5 বছরে 30-40 রিয়াল পায়। তাহলে কোম্পানি খারাপ? তাহলে আপনাকে চিন্তা করেন, প্রশ্ন করেন যে যে 1.5 লক্ষ টাকা পায়, যে $5000 পায়, যে 3 লক্ষ টাকা পায়, সে কি করে আর আমি কি করি? নিজেকে সবসময় প্রশ্ন করবেন। এবং আমি কেন এমন করলাম বা এটা কি আমার জন্য সঠিক, অন্যের ফিডব্যাক দেন, টিম থেকে বলেন। আমি অনেক সময় সাগর ভাই থেকে জিজ্ঞেস করি, অনেক সময় জাহাঙ্গীর ভাই থেকে জিজ্ঞেস করি, ভাই আমাকে নিয়ে একটু বলেন, আমার কি প্রবলেম। এটা কি শরম লাগে? আপনি নিজের ফিডব্যাক নেন অন্যজনের কাছ থেকে। তবে একজন অন্ধ ব্যক্তি আর একজন চোখওয়ালা ব্যক্তিকে রাস্তা দেখাইতে পারবে না। চোখওয়ালা ব্যক্তি হাজার অন্ধ ব্যক্তিকে রাস্তা দেখাইতে পারবে কিনা? যারা সফল লিডার তাদের কাছ থেকে ফিডব্যাক নেবেন। অন্যরা আপনাকে কিভাবে দেখে তা জানুন এবং নিজের মূল্যবোধ চিহ্নিত করুন। জীবনে কোন নীতি বা লক্ষ্য আপনার জন্য গুরুত্বপূর্ণ তা বুঝা, কোন অভিজ্ঞতা থেকে কি শিখছেন তা নির্ধারণ করুন। নিয়মিত আত্মসমালোচনা করুন, প্রতিদিন আত্মসমালোচনা করবেন। আজকের দিনে আমার কি করা দরকার ছিল, আমি কি করতে পারছি, আমার আগামীকাল আমি কি করব, প্রতিদিন নিজেকে আত্মসমালোচনা করবেন। তাহলে আপনার ডেভেলপমেন্ট বাড়বে। প্রবলেম সলভিং ডিসিশন, অর্থাৎ প্রত্যেকটা লিডারের কি করতে হবে, ক্রাইসিস ম্যানেজমেন্ট কিভাবে করা লাগে, প্রবলেমকে কিভাবে সমাধান করা যায়। ঠিক আছে, যেমন আজকে একটা প্রবলেম হয়েছে না, 1 ঘন্টা এখানে আধা ঘন্টা পর্যন্ত কি হয়েছে, তো লিডার আবার সবাইকে ডেকে বলতেছে না আসলে আসুন, এটাকে বলা সমাধান। সমাধানকে প্রবলেমকে আর প্রবলেম বাড়াবো না, আমরা এটাকে কিভাবে সমাধান করা যায়, কারণ ডিকশন কিসকা কিভাবে সমাধান করা যায়, এটা আমাদের একটা লিডারশিপের ভিতরে গুণ থাকা দরকার। এটা সমাধান রাস্তা বাইর করতে হবে। কেন হয়েছে এটা না, কিভাবে সমাধান করা যায়, এটা আইডেন্টিফাই করে এটা সমস্যাটা আমাদের কি করতে হবে, সমাধান করতে হবে। এজন্য বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। প্রথমে প্রবলেম কেন হয়েছে এটা আইডেন্টিফাই করেন, সমস্যাটা কি তা পরিষ্কারভাবে বুঝতে হবে এবং অ্যানালাইজ করেন, সমস্যার মূল কারণ খুঁজে বের করুন, সম্ভাব্য সমাধানের তালিকা তৈরি করুন, প্রতিটি সমাধানের সুবিধা অসুবিধা বিবেচনা করুন, সবচেয়ে কার্যকর সমাধান প্রয়োগ করুন, ফলাফল বিশ্লেষণ করে ভবিষ্যতের জন্য শিক্ষা নেওয়া। ট্যালেন্ট এবং স্কিল। ট্যালেন্ট কাকে বলে? ট্যালেন্ট হয় জন্মগতভাবে, কিছু মানুষ ট্যালেন্ট থাকে কিনা, কিন্তু স্কিল হচ্ছে অনুশীলন এবং প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা। এভাবে
এমপ্লয় এবং ওনার। ডিএক্সএন কে চাকরি হিসেবে মনে করেন, হাত তুলেন তো। এটা একটা আমার ব্যবসা, নিজেকে এটা নিজের কোম্পানি হিসেবে মনে করবেন। আমি যত জায়গায় যাই আমি সব সময় ডিএক্সএন কে আমি নিজের কোম্পানি হিসেবে মনে করি। এটা আমার কোম্পানি, এটা ডক্টর লিমের কোম্পানি না। কারণ আমি ডিএক্সএন এর 2007 সাল থেকে প্রফেসর হোল্ডার হিসেবে আছি। এবং একটা বলবো শুধু কেন, একটা ছোট্ট একটা গল্প বলবো। একটা কোম্পানিতে 25 বছর দুই বন্ধু চাকরি করতেছিল। কয় বছর? 25 বছর পরে রিটায়ারমেন্ট যাওয়ার পরে এক বন্ধু বিশাল 1000 কোটি টাকার এম্পায়ার কাটা করছে। 1000 কোটি টাকার বড় একটা কোম্পানি তৈরি করে বলছে। এইভাবে চলতে চলতে কিছুদিন পরে একটা লোক ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে ওই কোম্পানিতে। তার মালিক যখন ইন্টারভিউ নিল দেখলো ওই লোকটার সাথে 25 বছর আগে সে চাকরি একসাথে করছে, 25 বছর চাকরি করছে। তখন পরিচিত লোক হিসেবে একে জয়েন করা হয়েছে যে তুমি কন্টিনিউ করো। 2-4 মাস যাওয়ার পরে লোকজন যখন অফিস থেকে চলে গেছে, ওই লোকটা মিলিনিয়ার যে বিলিনিয়ার তাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা শুনো একটা কথা বলবো, দুজন একসাথে চাকরি করছিলাম, লাভ দেখো আজকে তুমি কোথায় আমি কোথায়। এটা সবাই হতে পারে না, প্রশ্ন হতে পারে না। উত্তর দিছে গেলেও কি জানেন, দেখো আমি তোমাকে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, তবে আজ থেকে 15 বছর আগে 10 থেকে 15 বছর আগে একটা ঘটনা তোমার মনে আছে কিনা দেখো। ও কি ঘটনা? যখন আমরা এমপ্লয় ছিলাম তখন আমরা অফিস বন্ধ করে একদিন আমরা চলে গেছিলাম 1-1.5 কিলোমিটার। যাওয়ার পরে আমার হঠাৎ মনে পড়ছে অফিসের লাইট খোলা ছিল, ফ্যানটা খোলা ছিল, সারা ছিল। তোমাকে যখন বললাম যে চলো আমরা লাইট এবং ফ্যানটা বন্ধ করে আসি, তুমি আমাকে জবাব দিছিলা কি দরকার এটা, গেলে কোম্পানি যাবে, আমাদের কি দরকার 2 কিলোমিটার পরিশ্রম করে লাইট বন্ধ করতে যাওয়া, ফ্যান বন্ধ করতে যাওয়া। তখন আমি বলছিলাম না, এটা আমার কোম্পানি, হয় আমি গেছিলাম তুমি আমার সাথে যাও নাই, ওদিকে আমি নিজের কোম্পানি মনে করে, কারণ সেদিন আমি নিজের কোম্পানি হিসেবে মনে করতাম, আমি কি নিজেকে আমি ওই কোম্পানির মালিক মনে করতাম। আমি গিয়ে ফ্যান বন্ধ করে আসি, ওই সময় আমি কোম্পানি ছিলাম, আজকে আমি কোম্পানির মালিক। তুমি ওই সময় কর্মচারী মনে করছিলে তুমি নিজেকে, আর এখনই তুমি কর্মচারী। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে, কোম্পানিটা আমার মালিক, ডিএক্সএন এর বলেন না, ডিএক্সএন ডক্টর লিমেন না, ডিএক্সএন আমার। যেদিন এই অনুভূতি আপনি সৃষ্টি করতে পারবেন সেদিন আপনার যাত্রা শুরু হবে, অরিজিনাল যাত্রা। সেম আমিও এই কোম্পানি আমি নিজের মনে করি, বাংলাদেশে গেল যাত্রা গেল চেষ্টা করি আমি নিজেকে এই কোম্পানিটা আমার। কারণ এক সময় এখান থেকে যাওয়ার পরে জন্য, কারণ আমি এখানে প্র্যাকটিস করতেছি আমার কোম্পানিতে আমাকে কি করা দরকার। আমার নিজের মনে করা যখন কাজ করতেছি এক সময় যখন ক্রাউন বাজার হয়ে যাব, দেখবেন 100 কোটি টাকার প্রজেক্ট আমার জন্য কারা হয়ে যেতে পারে, অসম্ভব না। রিলেশনশিপ, আপনার টিমের মেম্বারদের কারো সব স্টারের লিস্ট আপনার কাছে কি আছে? যারা বলছে তারা লিডার, হিসাব করে দেখেন, কিন্তু অনেকের কাছে নাই। সব মেম্বারদের আছে। রিলেশনশিপ 4 ধরনের, একটা হলো রিলেশনশিপ, গভীরতা পার্টনারদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে। আমি নিজেকে মনে করি আমার পার্টনাররা আমার বাইরের চেয়ে সম্পর্ক বেশি। কেন জানেন? আমার বাইকে টাকা দিলে সে খরচ করে ফেলবে, সৌদি আরব থেকে যাবার তুমি আমার জন্য কি করছিলে বলো না। কিন্তু আমার পার্টনারকে সময় দিলে, এটা হলো টাকার কাজ, এটাকে সময় দিলে আমাকে আজীবন টাকা দেবে, আজীবন দেবে 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 কিনা। তো তাই বলে আপনি আমি হেল্প করবো এই অবস্থায় বসে থাকেন না। কিন্তু আমাদের ধর্ম হলো একটা মানে কাজের ধর্ম, যে কাজ করে আমরা তাকে হেল্প করি, ঠিক কিনা? যে কাজ করেন তাকে হেল্প করবেন না। তবে রিলেশনশিপটা মজবুত করেন পার্টনারদের সাথে, ম্যানেজমেন্টের সাথে এবং আপলাইনের সাথে। অনেকে আপলাইন কোন জায়গায় গেলে ডাউনলাইন যায় না, হয় না এরকম? ভাই আপনার আপলাইনের কারণেই এই আজকে এই পজিশন আসছেন। হইতে পারে আপনার 6 মাস পর আপনি ডিএক্সএন দাওয়াতটা দেন, ঠিক না? এই জন্য আপলাইনের জন্য একটা হাত তালি দেন।
রিলেশনশিপ লাভ লাইন, আপলাইন ডাউনলাইন ক্রস লাইন বলি না, আমরা ডাউনলাইন বলবো না, বলবো লাভ না পার্টনার বলবো। ঠিক আছে, ডাউনলাইনকে কি বলবো? পার্টনার বলবো। কারণ এমন হইতে পারে ভাইয়ের যোগ্যতা আমার চেয়ে বেশি, দাওয়াত আমি আগে পাইছি তাই আমি ডিকশনা আগে আছি, উনি ফরে আছে কিন্তু উনি যোগ্যতা তো আমার চেয়ে বেশি। উনাকে যদি মানুষকে পরিচয় করে উনি আমার ডাউনলাইন, উনি কেমন লাগবে? আর ওনাকে যদি আমি সবাইকে পরিচয় করে দিই আমার পার্টনার, কেমন লাগবে? ভালো লাগবে কিনা? এই জন্য পার্টনার হিসেবে আমরা মূল্যায়ন করব এবং ক্রস লাইন করবো না, লাভ লাইন, ভালোবাসার লাইন। আমি সব জায়গায় যাই, মক্কা প্রোগ্রাম করলাম, তাইবা প্রোগ্রাম করলাম, কোন জায়গায় কে আমার টিমে, একবার আমাকে জিজ্ঞেস করলো আপনার টিমে কজন আছে, আমি বললাম আমি তো জানি না, কিন্তু আমি কাজ করে গেছি, সবাইকে মিলে আমরা একসাথে কাজ করছি, এটাকে বলা হচ্ছে লাভ লাইন। তবে আমারও ভুল ত্রুটি থাকতে পারে, আমরা চেষ্টা করতেছি, সবসময় চেষ্টা করব সবার সাথে ভালো একটা সম্পর্ক করার জন্য। রিলেশনশিপ কিরকম একটা গুরুত্বপূর্ণ, একটা ছোট্ট একটা গল্প বলি। আম্বানিকে সবাই চিনেন না? এই আম্বানি এই পরিবারটা সে নিজে তৈরি করতে পারে না, এমনি এমনি হয় না। তার একটা সিইও ছিল, তার এটা পরিচালনা করার জন্য একটা কে ছিল? সিইও ছিল। সিইওর নাম কি ছিল বলেন তো? আনাত। তার একদিন সিইওর ইন্টারভিউর সময় তাকে 25 থেকে 30 মিনিট তার একটা ইন্টারভিউ নিয়েছিল, নেওয়ার পরে সিইও কি বলছে? চাকরি রিজেক্ট করেছে, চলে যাচ্ছিল, আমি আপনার এখানে কোম্পানির সিইও হব না। তাহলে কত বড় মানের লিডার দেখেন। যখন গেট পর্যন্ত গেছে তখন আম্বানি বলল, আনাত তোমার বাবার স্বাস্থ্যের কি অবস্থা? হঠাৎ করে সে দাঁড়ায় গেছে যে আমার অসুস্থ, তুমি কেমনে জানলো? যারা আমার সাথে থাকে, আমার তাদের পরিবারের একজন, আমি একজন তাদের সদস্য, তারা কে কোন জায়গায়, তাদের কি কি অবস্থা, এগুলো আমি খবর রাখি। সে তার একটা কথার কারণে সে ওই কোম্পানিতে আবার জয়েন করছে, 1000 কোটি টাকার মালিক করা দিয়েছে আম্বানিকে ওই সিইও। তাহলে রিলেশনশিপ কিরকম ছিল এখান থেকে আমরা বুঝতে পারি কিনা? তার আপনারা আপনার পার্টনারের পরিবারের খোঁজ খবর নেন, তার তাকে শুধু ডিএক্সেল কথা বুঝাইয়েন না, তার বাবার কি অবস্থা, তার মায়ের কি অবস্থা, তার সন্তানদের কি অবস্থা, তার হালত কিরকম, এটা আপনাকে বুঝতে হবে না? আপনার হিসাবে আপনার জানার দরকার আছে না? এগুলি তাদের সাথে রিলেশনশিপ ডেভেলপ করবেন। যে যত বেশি রিলেশনশিপ ডেভেলপ করতে পারবেন সে তত বেশি লিডার তৈরি করতে পারবেন। এখানে শেষ, গণনা যখন আসবে দেখুন মনে করবেন আমার আলোচনা শেষ। ভাই কয় মিনিট আছে? আরে ভাই কই না, আমাকে বলছিলাম 10 মিনিট আগে আমাকে পেপার দেওয়ার জন্য, কফি খাওয়ার জন্য, ডাকার জন্য। যাই এখন ডাকে নাই, তাহলে এটা শেষ করতেছি। এখানে সংখ্যা দেখতেছেন কিনা? সংখ্যা এখানে সবচেয়ে কে বড়? 9। একদিন এক ক্লাসে যে বড়, সে হঠাৎ করে 8 কি করছে, 9 কি করছে, 8কে ঠাস করে তারপর একটা লাগাই দিয়েছে। কারণ সে বলছে আমি বড়, 8 আর থামে নাই, 7কে মেরে দিছে। কারণ সে 7 সে বড় না। 7 কি করছে, সে 6কে মেরে দিছে। 6 কি করছে, 5 কি করছে, 4 কি করছে, 3 কি করছে, 2 কি করছে, 1 যখন হাত এমন তুলছে, 0 একটা রুমের কর্নার চলে গেছে বয়ে। 1 বলতেছে হয় 0 এর মারে লাভ কি হবে? হ্যাঁ, এর মারে নাই, এ বদলের কাছে গিয়ে 0 এর সাথে যখন বসে গেছে, সৈন্যর কি হয়ে গেছে? তাইলে যে সৈন্য যার কাছে নাই, কোন মেম্বার নাই, তাকে হেল্প করেন, তার সাথে থাকলে আপনার সে 10 হয়ে যাবে, আপনারও 10 হয়ে যাবে নাকি? তো সৈন্য বলতেছে তুমি আমাকে না মেরে আমার কাছে আসলে কেন? বড়ত্ব দেখাইয়া তোমাকে মেরে লাভ কি? তোমার সাথে আসলাম,
হলো বরত্ব। তাকে তার কাছে যাওয়াটাই এর দাম বেড়ে গেল, সোনার দাম বেড়ে গেল, বেড়ে গেল, হয়ে গেল কিনা? তাইলে এই পৃথিবীতে কেউ শূন্য না। টিম পার্টনারের সাথে আপনি সাথে জয়েন করলে, একটু হেল্প করলে, একটু চাইয়া দিলে, একটু অনুভূতি দিয়ে দিয়ে কথা বললে সে 110 হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। যাবে কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আপনি মিলিয়নের ভিতরে একজন হয়ে যাবেন। কোন 1 মিনিটের ভিতরে কোন প্রশ্ন আছে কারো আপনার আলোচনার ভিতরে? মনে নাই? তাইলে অনেক সময় প্রশ্ন না করলে বোঝা যায় কি জানেন ভাই, সব বুঝে গেছি আপনার কথা, প্রশ্ন তো নাই, অথবা কিছুই তো বুঝলাম না, প্রশ্ন কোথায় করবো ভাই? তাহলে আমরা তো পজিটিভ মানুষ, আমরা মনে করতেছি, মনে হচ্ছে ম্যাক্সিমাম আমরা বুঝাতে পারছি। আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আমারে কবুল করুন, সবাইকে হেফাজত করুন, সবাইকে কেরান বানায় বানায় দেখ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।